প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আজকে আপনারা আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই যে এক বছরের মধ্যে আপনারা একটা শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পেরেছেন এবং সামনে আরো যে কঠিন লড়াই অপেক্ষা করছে সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, যেটা আমাদের সম্মানিত আহ্বায়ক এবং অন্যান্য বক্তারা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছেন। এবং আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানাই যে আমরা যে একটা উসাইন বোল্টের সংস্কৃতি দেখতে পাচ্ছেন না, যে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে সামনে একবার ব্যাঙের মতো একবার ক্যাঙ্গারুর মতো লাফ দিচ্ছে এবং দৌড় দিচ্ছে। এই সংস্কৃতি থেকে যে আপনারা জাতীয় যুব শক্তিকে বের করে এনেছেন, এজন্য আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই যে আমাদের এখানে এই ধরনের কালচার নাই, যে আমাদেরকে প্রধানমন্ত্রী এইরকম সংগঠন আমরা চাই না। এবং আমরা একটা সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে চেয়েছি। আপনারা সেটা জাতীয় যুব শক্তির এই সংগঠনের মডেলকে একটা মডেল হিসেবে নেওয়া উচিত, যে কিভাবে একটা সুশৃঙ্খল চাঁদাবাজ মুক্ত সংগঠন গড়ে তোলে। আর অন্যান্য সংগঠনে চাঁদাবাজদের সংগঠনের শীর্ষ পদে বসিয়ে দেওয়া হয় এবং তারা আরো যেন সিস্টেমেটিক চাঁদাবাজি করতে পারে সেই জন্য তাদেরকে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়াতে হয়। তো আমাদের যে সেটা করতে হয় না জাতীয় যুব শক্তিকে, এই জন্য আমরা আপনাদেরকে নিয়ে অবশ্যই গর্বিত। এবং ওই যে কথায় আছে যে গ্রাম দিয়ে শহর ঘেরাও করার মতো জাতীয় যুব শক্তিকে দিয়ে আপনারা একদিন জাতীয় নাগরিক পার্টিকে ঘেরাও করে ফেলবেন, আমরা এই প্রত্যাশা করি আপনাদের কাছে। আমি নির্বাচনের আগে অনেকগুলো একেবারে বাংলাদেশের কয়েকটা প্রান্তে গেছি, যেমন দাকোপ, এখানে যদি কেউ থাকেন খুলনার দাকোপের দিকে গেছি, মুজিবনগর গেছি, মেহেরপুরের একেবারে শেষ প্রান্তে, কিংবা আপনার ওই সাতক্ষীরার শ্যামনগর, এই সমস্ত জায়গায় গেছি আমাদের সাংগঠনিক প্রোগ্রামে। আরো আমি বলছি আপনাকে 6-7 মাস আগের ঘটনা, নির্বাচনের আগে। এবং সব জায়গায় গিয়ে ভাই আমি যুব শক্তি এই পরিচয়টা যখন আমাকে দিয়েছে তখন আমি নিজেই অবাক হয়ে গেছি যে তখন আমাদের নিজেরই এনসিপি হচ্ছে তখনও মানে সংগঠিত হচ্ছে, পুরোপুরি দানা বাঁধতে পারে নাই, কিন্তু যেখানেই যেতাম ভাই আমি যুব শক্তির এই পরিচয়টা আমার কাছে দিত। তো আমার এটা খুবই ভালো লাগে, যেখানেই যাই সাংগঠনিক প্রোগ্রামে জাতীয় যুব শক্তির একটা সরব উপস্থিতি দেখতে পাই। এবং এইটা আমাদেরকে আশান্বিত করে যে বাংলাদেশে আমাদের গণতান্ত্রিক সংস্কার নিয়ে যে লম্বা এবং দীর্ঘ ফাইট এই জেনারেশনকে দিতে হবে, সেখানে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে, এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের আহ্বায়ক বলে গেছেন, সুতরাং আমি এর কথা বাড়াবো না সেই সমস্ত বিষয়ে। যে আপনারা দেখতে পাচ্ছেন আজকেই আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিবসে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এটাও কিন্তু আপনাদের রাজনীতির একটা অভিমুখ ঠিক করে দিচ্ছে যে আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস। এই ফারাক্কা দিবসে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী এটা মনে করিয়ে দেয় যে আধিপত্যবাদ বিরোধী এবং আমাদের ন্যায্য ভাটির দেশ হিসেবে ন্যায্য পানির হিস্সা, যেটা ছাড়া আমরা চলতে পারবো না, সেইটা অর্জন করতে জাতীয় যুব শক্তিকে কিন্তু এগিয়ে আসতে হবে। মাওলানা ভাসানীর অনুপ্রেরণায় জাতীয় যুব শক্তিকে একদিন ইনশাআল্লাহ আমরা এই যে একটা বৈষম্যমূলক এবং আমাদের প্রাণ প্রকৃতির বিনষ্টকারী যেই বাঁধ এখানে করা হয়েছে, সেই বাঁধ একদিন আমরা ভেঙে দিতে পারবো। এবং আপনারা দেখেছেন যে বর্তমান সরকার ভারতের কাছ থেকে পানি আদায় করার ব্যাপারে কিন্তু তাদের ন্যূনতম কোনো ধরনের তারা পাচ্ছে না পানি আদায় করতে, কিন্তু তারা ব্যারেজ করেছে, পদ্মা ব্যারেজ করার তারা পরিকল্পনা করেছে, যার মানে হচ্ছে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা, ইতিমধ্যে এটার ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা, এটা সামনে আরো বাড়বে। এইরকম হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা মূলত যে আমাদের যে পানি পাওয়ার কথা সেই পানির দাবিটা ছেড়ে দিয়ে নিজেরাই আমাদেরকে একটা ব্যারেজ করার মধ্য দিয়ে বলছে যে শুষ্ক মৌসুমে আমরা এখান থেকে পানি পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন ভারত পানি ছাড়বে না, বিশেষত শুষ্ক মৌসুমে, তখন এই ব্যারেজ আমাদের কি কাজে আসবে? ফলে আপনারা দেখেছেন যে ব্যারেজ যেন আমরা করে ফেলি এবং পানির দাবি যেন আমরা ছেড়ে দেই, এই জন্য ভারত অত্যন্ত উৎসাহী। এবং বর্তমান সরকারও আওয়ামী লীগের আমলে সিদ্ধান্ত নেয়া এই ব্যারেজটাকে এখন মহা উৎসাহে করে যাচ্ছে। তারা বলেছিল তারা কোনো মেগা প্রকল্পের দিকে যাবে না, কিন্তু তারা কিন্তু একটা মেগা প্রকল্প অর্থাৎ মেগা দুর্নীতির পথেই হাঁটছে। এবং পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের বিভিন্ন আমলা এবং সচিব তারা এই ধরনের প্রকল্প করার ক্ষেত্রে ব্যাপক উৎসাহী, কারণ এখান থেকে বেশ রমরমা টাকা পয়সা আয় করা যায়। তো আমরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আগামী দিনে আমাদের যে পানির হিস্সার রাজনীতি, এটা জাতীয় যুব শক্তি সহ এনসিপি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। এবং আপনারা সীমান্তে আমাদের মানুষ মারবেন, অন্যদিকে আমাদেরকে আমাদের ন্যায্য পানির হিস্সা দেবেন না, এটা এনসিপির যে গণতান্ত্রিক রাজনীতি, এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে বিকশিত হবে এই বৈষম্য আমরা দূর করব। এবং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনাদের জেলা কমিটিগুলো আছে, উপজেলা কমিটি আছে, এবং আরো একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আপনারা যুব শক্তির কমিটি দেবেন
এবং গণভোটের রায় অস্বীকার করার মধ্য দিয়ে বর্তমান সরকার যেভাবে বাংলাদেশের জনগণের গণরায়কে হত্যা করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আপনারা সক্রিয় থাকবেন। পরিশেষে আরেকটা কথা বলি যে এখন হামের একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, এই হাম নিয়ে সরকার নিজেদের দায় এড়ানোর জন্য আগের সরকারকে দোষ দিয়ে বেড়াচ্ছে। অথচ আজকেরই একটা ঘটনা, বাংলাদেশ শিশু হাসপাতালে আগারগাঁওয়ে একটা শিশুকে ওভারডোজ দিয়ে, মানে 2 বার টিকা দিয়ে সেই শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ব্যর্থতার দায় কি আপনারা মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এই ব্যর্থতার দায় কি আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে দিয়ে পার পাবেন বলে মনে করছেন? পার পাবেন না। আপনার এই পারফরমেটিভ পলিটিক্স, যে আপনি সবার সাথে খুব সিম্পল থাকেন, ডাউন টু আর্থ থাকেন, এটা আপনাকে খুব বেশি এগিয়ে নেবে না। এই ফাঁপা বেলুন খুব দ্রুতই চিমসে হয়ে যাবে। নেপাল এত বেশি একটা হাইট তুলে একটা নতুন সরকার এসেছে, সেই বালেন্দ্র শাহর সরকার, তারাও কিন্তু এখন নানাভাবে এই সমস্ত যে পারফরমেটিভ এবং অপটিকের যে পলিটিক্স, একটা দৃশ্যের রাজনীতি করা, এটার কারণে চরমভাবে সমালোচিত হচ্ছে। জনাব তারেক রহমানের সরকারকে আমরা বলবো এ থেকে আপনারা শিক্ষা নেন এবং আপনারা বলেছেন 1 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবেন। ইতিমধ্যে আপনাদের 3 মাস চলে গেছে, কর্মসংস্থান দূরে থাক, মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে হু করে দাম বাড়ছে, যে ইরানে যুদ্ধ চলছে সেখানে ডিমের হালি 74 টাকা, আর আমাদের বাংলাদেশে ডিমের হালি 50 টাকা। আপনারা ভেবে দেখেন, এরকম প্রত্যেকটা জিনিসে দাম বেড়ে চলেছে, কিন্তু বর্তমান সরকার নতুন নতুন কার্ড ওপেন করছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে এত কার্ড ওপেন না করে পারলে আপনাদের চাঁদাবাজদের ঠেকানোর জন্য একটা চাঁদাবাজ বিরোধী কার্ড আমাদেরকে দেন। আপনারা হচ্ছেন ভুয়া জাতীয়তাবাদী, যারা ক্ষমতায় থাকাকালীন সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা হচ্ছে। যদি কোনো জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় থাকে, জাতীয়তাবাদী ক্ষমতায় থাকা অবস্থায়, সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনোদিন সেই দেশের নাগরিককে হত্যা করতে পারে না। ফলে আপনারা হচ্ছেন ভুয়া জাতীয়তাবাদী। এই ভুয়া জাতীয়তাবাদী সরকার বাংলাদেশের গণভোটের রায়কে যেভাবে অস্বীকার করেছে, এটার পরিণতি কিভাবে মাসুল বাংলাদেশের মানুষ চুকাবে বা আপনারা কিভাবে চুকাবেন, এটা কিন্তু সময়ই বলে দেবে। আমরা শুধু আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমাদের আহ্বায়ক বলে গেছেন যে অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন পড়তে পারে, আপনারা শান্তিতে শাসন করতে পারবেন, কিন্তু যদি গণতান্ত্রিক শাসনকে আপনারা অবজ্ঞা করেন, তাহলে এই যে যুব শক্তির নেতৃত্বে, ছাত্র শক্তির নেতৃত্বে জেন আলফার যে ওয়েভ আপনাদের সামনে আসবে, এই ওয়েভ কিন্তু ওই যে উসাইন বোল্টের মতো দৌড় দিয়ে আপনারা পার পাবেন না। এবং আমরা বলেছি যে বাংকার বানাচ্ছেন, টানেল বানাচ্ছেন, কিন্তু যেদিক দিয়ে ঢুকবেন সেটাও বাংলাদেশ, যেদিক দিয়ে বের হবেন সেটাও বাংলাদেশ। মানে আপনাদের সামনে আওয়ামী লীগ হওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র উপায়, যেদিকে কৃষক একেবারে ধান তলিয়ে গেছে সমস্ত কিছু, ফলে যে আপনার ধানের শীষের সরকার কিন্তু কৃষকের ধান তলিয়ে যাচ্ছে, এর চেয়ে বড় আইরনি আর কি হইতে পারে? তো কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করেন এবং কৃষক যারা আজকে তাদের ধান যারা সর্বশান্ত হয়ে গেছে এই যে এখন যে হাওরের এই অবস্থার কারণে, এবং তারা আবার শহরে আসবে, শহরে এসে এখানে হকার হবে, আপনারা তাদেরকে আবার উচ্ছেদ করবেন। আপনাদের উসাইন বোল্টের মতো দৌড়ানো নেতারা তাদের কাছ থেকে চাঁদা নেবে। এই রাজনীতি বর্তমান সরকারকে বন্ধ করতে হবে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কর্মসংস্থান, স্বাস্থ্য, কৃষি, সংস্কার সমস্ত কিছুতে এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি সহ আমাদের প্রত্যেকটি অঙ্গ সংগঠন, শ্রমিক শক্তি, তারা সক্রিয় থাকবে। সামনে ঈদ আসছে, শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, অনেকগুলো ইস্যু এই সরকারের সামনে আছে, কিন্তু তারা শুধু এক ধরনের গিমিক পলিটিক্সের মধ্যে আছে। এখান থেকে সরে এসে প্রকৃতভাবে যেগুলো মানুষের জীবন মানে উন্নয়ন ঘটাবে সেই পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করবে, এটা আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই। কিন্তু যদি আপনারা না করেন, তাহলে রাজপথে এনসিপিকে আপনাদের মোকাবেলা করতে হবে। এবং এই যে আজকে আমরা মাজার দেখে আসলাম, ফিলিপনগরে কুষ্টিয়ার ঘটনা আপনারা জানেন, প্রত্যেকটা হামলাকারীর রাজনৈতিক পরিচয় স্পষ্ট ছিল। তারা স্বেচ্ছাসেবক দল করে, তারা বিএনপি করে, তারা ছাত্র দল করে, কিন্তু এই তাদের পরিচয়টা ঢাল আড়াল করার জন্য এখন বলা হচ্ছে এগুলোকে মব বলা হচ্ছে। কিন্তু যাদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট, তারা কিভাবে মব হইতে পারে? তারা মব না, তারা আপনাদের লোক। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো যে আপনি আপনার কুম্ভকর্ণের ঘুম, আপনি ওই যে বলে যে হিমাঙ্কের নিচে, আপনি জাহাঙ্গীরের চেয়েও বাজে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কাজে আপনাকে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে, মাজারগুলোকে সুরক্ষা দিতে হবে, আর যেন একটা মাজারে কোনো ধরনের হামলা করা না হয়। যারা হামলা করবে তাদের রাজনৈতিক পরিচয় কি সেটা এনসিপি দেখতে চায় না, অপরাধীকে গ্রেফতার করতে হবে। এবং আমাদের মাজার সংস্কৃতি সহ এখানে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান কিংবা পীর আউলিয়ার এই দেশে কাউকে তার মত প্রকাশের জন্য হামলা করা হবে এবং সরকার নির্বিকার থাকবে, এই পরিস্থিতি আমরা দেখতে চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।